আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আশা করছি কাছে দূরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার ভালো আছি। গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির তোড়ে ভেসে যাচ্ছে যেন পুরো দেশ। ঢাকা শহর তো অর্ধেকের বেশি ডুবেই গেছে। যেখানেই চোখ মিলছে সেখানেই খালি বৃষ্টির খবর। আর তাছাড়া সারা দিন বৃষ্টির ফলে এত পরিমাণ পানি জমে গেছে রাস্তাঘাটে যে কী আর বলবো। আমার গাছগুলো দেখুন, প্রচণ্ড বৃষ্টিতে ঝুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণচূড়ার ফুলগুলো যেন ঝরে গিয়েছে বৃষ্টির আঘাতে। তো আজকে সকাল থেকেই কাজ শুরু করেছি। এর মধ্যে নাস্তা বানিয়ে সাহেবকে বিদায় করে দিয়েছি। বৃষ্টি হোক, বাদল হোক, যা খুশি তাই হোক, তাকে তো তার হসপিটালে যেতে হবে। সেই জন্য সেও বেরিয়ে গেছে বৃষ্টি মাথায় করেই। বাচ্চা দুটো, একজন স্কুলে চলে গেছে, আরেকজন যাবে বলে রেডি হচ্ছে। জীবন কখনোই থেমে থাকে না, এর মধ্যেই ম্যানেজ করে যেতে হয়। তো একজন একজন করে সবাইকে বিদায় করে দিয়ে এসে দেখি আমার ইউনি খুব ভাবুক চোখে বাইরের প্রকৃতি দেখছে। বৃষ্টির কারণে সে বারান্দায় একদম পা ফেলতে সাহসই পাচ্ছে না। সবাইকে যখন বিদায় করে দিয়েছি তখন প্রায় 8:30। এই সময় খবর আসলো আমার খালা আসবে না। খালার জন্য তো আর বসে থাকা যাবে না। বাড়িঘর এলোমেলো অবস্থাটা দেখুন। সবসময় তো আপনাদের কাছে ভালোভাবে সব কিছু তুলে ধরি, আজ না হয় এলোমেলো থেকেই শুরু করুন। এই যে এই পার্সেলগুলো চলে যাবে, এখনও প্যাকিং শেষ করিনি। খালা আসবে না, বাড়িঘর পুরো লণ্ডভণ্ড হয়ে আছে। বাসায় কেউ নেই, আমি আর ইউনি। এখন আমরা দুজন মিলে এই বাড়িঘর গোছাবো। অবশ্যই আপনাদেরকেও সাথে রাখবো। চলুন আপনাদেরকে সাথে নিয়েই না হয় কাজে হাত দিই। আজকে একা হাতে আমাকে অনেক কিছু করতে হবে। ঘর গোছাতে হবে, রান্না করতে হবে, 2 থেকে 3 বার আমার বাচ্চাদেরকে আনতে হবে, নিতে হবে। প্ল্যানিং করে শেষ করতে পারছি না। অন্যদিকে কিন্তু দেখিয়ে এসেছি যে আমাকে একটা পার্সেলও রেডি করতে হবে। জানি না কতক্ষণে কী করে শেষ করব। পাঠাও থেকে লোকজন বলে দিয়েছে এখন যে ডেলিভারিগুলো যাবে সব যেন 2 থেকে 3 দিন এক্সট্রা সময় নেই। প্রচণ্ড বৃষ্টির কারণে প্রোডাক্টগুলো সময় মতন পৌঁছানো যাচ্ছে না। তো আমার যারা নিয়মিত দর্শক এবং আমার কাছ থেকে যারা নিয়মিত প্রোডাক্ট কিনেন, আপনাদের সবার কাছে জানাচ্ছি যে আসলে অতিবৃষ্টির কারণে আমার কাছ থেকে যে প্রোডাক্টগুলো যাচ্ছে পাঠাওয়ের মাধ্যমে, সেগুলো যেতে কিন্তু আরও 1 এবং 2 দিন বেশি সময় লাগবে। এদিকে কথা বলতে বলতে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সবচাইতে বড় সমস্যায় পড়েছি কাপড় শুকানো। গত কয়েকদিন ধরে অনেক কাপড় জমেছিল এবং আমি ওয়াশিং মেশিনে সেগুলো ধুয়েও নিয়েছি। ওয়াশিং মেশিন 70% 80% শুকিয়ে দিলে কী হবে, বাকি 20% শুকানোটাও যেন বিশাল বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। বারান্দায় যে কাপড়গুলো দিচ্ছি বৃষ্টির পানিতে আবার নতুন করে ভিজে সেগুলো আবার এক গাদা ভেজা কাপড় হয়ে যাচ্ছে। সেগুলোকে তুলে ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় দিচ্ছি, স্ট্যান্ডে শুকা দিচ্ছি, ফ্যানের নিচে দিচ্ছি। মানে একটা যাচ্ছে তাই অবস্থা। ঘরে যেদিকেই তাকাই সেদিকেই খালি কাপড়। তারপরও আপ্রাণ চেষ্টা করছি কাপড়গুলোতে যেন গন্ধ হয়ে না যায়, কাপড়গুলোকে যেন আমি ঠিক মতন শুকিয়ে নিতে পারি। এই যে কাজ করছি আর আরেকজন হাজির, মানে ঘরের একটা অংশ গোছানো শেষ, উনি হাজির। একদিকে আমি রান্না করছি, অন্যদিকে কিন্তু ঘরও গোছাচ্ছি। একটু প্ল্যান মাফিক কাজগুলো করে নিচ্ছি। যেহেতু খালা নেই, একা হাতে সব কিছু করতে হবে, সেই জন্য প্রথমেই মাথায় প্ল্যান সেট করে ফেলেছি আজকে কি কি সহজে রান্না করে ফেলতে পারবো, যেগুলোর জন্য আমার খুব বেশি ঝামেলা করতে হবে না। ঘরে অল্প একটু শুটকি মাছ ছিল, ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে শুটকি মাছটাকে ভুনা করে নিই। এরকম শুটকি মাছ ভুনা খেতে আমার বাচ্চারাও পছন্দ করে, আমিও পছন্দ করি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, অবশ্যই একটু খিচুড়ি করব। সাথে একটু গরুর মাংসও বের করে রেখেছি। গরুর মাংসের মাথার অংশ খালা এটাকে প্রসেস করে রেখে গিয়েছিল। ভাবলাম তাহলে এগুলোই রান্না করে ফেলি। এগুলো রান্না করতে খুব বেশি সময় লাগবে না, বসিয়ে দিয়ে রান্না করতে পারবো আর অন্য কাজগুলো শেষ করতে পারবো। যেহেতু একা হাতে কাজকর্ম করতে হবে, কাজেই প্ল্যান করে নিয়ে রান্নাবান্নার বিষয়টাকেও মাথায় রেখে সময়ের সাথে কাজগুলো শেষ করার চেষ্টা করছি। এর মধ্যে কিন্তু আমি আবার 2 থেকে 3 বার বের হয়ে যাব আমার বাচ্চাকে নিয়ে আসতে এবং আরেকজনকে ড্রপ করে আসার জন্য। শুটকি মাছটা ভালো করে রান্না করে আমি চলে এসেছি আবার এদিকটা একটু গোছাতে। ডাইনিংয়ে সকালে নাস্তার পর আর গোছানো হয়নি। ভাবলাম আগে ডাইনিংটা গোছগাছ করে নিই, তারপর না হয় আবার একটু রান্নাঘরে যাব। আসলে প্ল্যান করে করেই একটু একটু করে কাজ করতে হচ্ছে। আমি প্রায় প্রতিবেলাই ডাইনিংয়ে খাবার শেষ করার পর কিন্তু ডাইনিংটাকে গুছিয়ে রাখি। আসলে ডাইনিংয়ে কোনো জিনিস রাখতে আমার ভালো লাগে না।
একবার একজন আপু আমাকে প্রশ্ন করেছিলেন, আপু তোমার ডাইনিংয়ে কেন কোনো গ্লাস নেই কিংবা কোনো কিছু নেই? আসলে আপু আমি সত্যি সত্যি এইখানে কোনো কিছু রাখতে পছন্দ করি না। আজকে এটা নতুন নয়, আমি আমার বিয়ের পর থেকেই এই কাজটা করি। ডাইনিংয়ে কখনোই আমি কোনো কিছু রাখি না, ডাইনিংকে সাজিয়ে রাখতেই আমার বেশি ভালো লাগে। তো ডাইনিংটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আজকে আমারই একটা প্রোডাক্ট দিয়ে ডাইনিংটা সাজিয়ে নিচ্ছি। এই যে এটা আমার একদম নতুন শিপমেন্টে আসা দুটো সুন্দর জারের সেট। এবার আমি বেশ কিছু সুন্দর সুন্দর জারের সেট এনেছি, কিছু 3টা মিলে একটা সেট, কিছু 2টো এরকম। তো এরকম আরও বেশ কয়েকটা সেট ছিল অলরেডি সোল্ড আউট। এটা একটু স্বার্থপরের মতন আমি আমার জন্য রেখেছি। অনেক আপুদেরই প্রশ্ন ছিল এগুলোতে কি রাখবেন কিংবা এটা কত এমএল। এটা 350 এমএল, আর এগুলোতে আমি ড্রাই ফ্রুট রাখবো। এখানে গাছটা সাজাতে গিয়ে দেখলাম 2-1টা পাতা একদম মরে গেছে। তো চলুন আপনাদেরকে সাথে নিয়েই না হয় এটা সাজাই এবং দেখাই। আসলে অনেকেই ভাবেন এই দুটোতে কী রাখবেন, কোথায় কীভাবে সাজাবেন। আমি কিন্তু ডাইনিং টেবিলেই এগুলোতে ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে এভাবে রাখবো। যখন লাঞ্চ করা হবে কিংবা ডিনার করা হবে কিংবা ব্রেকফাস্ট, তখন এই জিনিসগুলো আমি সরিয়ে ফেলি। তারপর আবার সব কিছু সরিয়ে পরিষ্কার করে এভাবে সাজিয়ে রাখি। আমার আসলে এভাবে টেবিল সাজাতে সত্যি খুব ভালো লাগে। আর আপনাদের যদি কারো এই প্রোডাক্টটার ব্যাপারে আগ্রহ থাকে, এটার ব্যাপারে আপনার প্রি বুকিং করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুক থেকে অলরেডি 2-4 জন প্রি বুকিং করে ফেলেছেন। অনেকেরই এবার চাওয়া ছিল যে আপু এই জিনিসটা আমাকে দেন, কিন্তু আমি দিতে পারিনি। সত্যি কথা বলতে আমি অল্প পরিমাণ জিনিসই এনেছিলাম, তো যে কারণে ম্যাক্সিমাম সোল্ড আউট হয়ে গেছে। এটা শুধুমাত্র স্বার্থপরের মতো আমার কাছে আমি রেখে দিয়েছি। এই যে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, গরম কিন্তু একটুও কমছে না। আমি জানি না আপনাদের কেমন লাগছে। আমি তো ফ্যানের নিচ থেকে 2 মিনিট সরলেই ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। আমার কেন জানি মনে হচ্ছে গরমের জায়গায় গরম ঠিকই আছে, মাঝখান থেকে বৃষ্টিটা হয়ে আমাদের দুর্ভোগটা আরও বাড়িয়ে দিচ্ছে। তাও যদি কম বৃষ্টি হতো একটা কথা ছিল, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে একদম রাস্তাঘাট ডুবে একাকার অবস্থা। আজকে তো আমি আমার গুলশানে বাবার বাড়ির সামনের রাস্তা কিংবা আমার বোনের বাসার সামনের রাস্তা, সব রাস্তার খবরই নিলাম। সবই প্রায় হাঁটু পানি, কোমর পানি, এই অবস্থা। ডাইনিংয়ের সব কিছু গুছিয়ে আমি কিন্তু এখন ডিপ ফ্রিজের উপরটা আবার গোছাতে চলে এসেছি। আসলে যখন কাজ করা শুরু করি তখন ভাবি এটাই করব লাস্ট, আর করব না, রান্নাঘরে চলে যাব। কিন্তু তারপরও কিন্তু পরের কাজটা শেষ করে রান্নাঘরে যাই। এই করতে করতে অনেক বেলা। আমি যখন এগুলো সব গোছাচ্ছি ততক্ষণে কিন্তু 11:30 হয়ে গেছে। 12:30টার মধ্যে আবার আমাকে বের হয়ে যেয়ে আমার মেয়েকে আনতে হবে। তো এখন চটজলদি এটুকু গুছিয়ে আবার কিচেনে চলে যাব। কিচেনে রান্নাবান্না কিছুটা এগিয়ে রেখে এসে আবার ঘর গোছাবো। এছাড়া উপায় নেই। সেদিন আমার রান্নার খালা হালিমা বলছিল, দুনিয়ার মানুষের কাছে সব কিছু বিক্রি করে দেন, নিজের ঘরটা একটু সাজান না কেন, এই পেঁয়াজ রসুনটা কোনো একটা জায়গায় লাগিয়ে দেন। তো আমি বললাম, তুমিই বলো কোথায় লাগাতে চাও। সে নিজেই জায়গাটা বের করে ওখানে লাগিয়ে দিয়েছে। আমার এই গাছগুলোর খুব বেশি রোদের প্রয়োজন, কেমন যেন একটা জুবুথুবু হয়ে আছে। আজকে যখন কাজ করছি তখন বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখে এখান থেকে বোঝা যাচ্ছে না। হালিমার আবদারে রান্নাঘরে 2-1টা জায়গায় একটুখানি সাজুগুজু করার চেষ্টা করেছি। আপনারা জানাবেন কেমন লাগছে। এই যে এটা পাশে ভাজছি, সেটা হচ্ছে কিছু চিকেন বল আর কিছু চিকেন রোল। আমার মেয়েটা এসে এটা খাবে, খেয়ে একটু রেস্ট নিয়ে আবার বের হয়ে চলে যাবে। এই বৃষ্টির মধ্যেই তাকে আবার আরেকটা কোচিংয়ে আমার ড্রপ করে দিয়ে আসতে হবে। আর এই পাশে যে আমি প্রেশার কুকারটা রেডি করেছি, আসলে প্রেশার কুকারটা ধুয়ে এটা পানি শুকানোর জন্য দিয়েছি। আর এখন তেল দিয়ে আমি রান্না শুরু করব। এই পাশে আজকে আমি গরুর মাথার মাংস যেটা, সেটা রান্না করব। কোরবানি ঈদের সময় এটা একটা প্যাকেটে দেয়া ছিল, আমার একদম মনে ছিল না। তো হঠাৎ করে গত শনিবার মনে পড়ায় আমি খালাকে দিয়ে সেটাকে কেটে গুছিয়ে রেখেছিলাম। তো আজকে সেটাই আমি রান্না করে ফেলবো। আর এটা আজকে আমি বুটের ডাল দিয়ে রান্না করব। বুটের ডাল অলরেডি আমি 3 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে একটু সিদ্ধ করে এখন ঝরা দিয়ে রেখেছি। আমি আসলে গরুর মাথার মাংসটা কয়েকটা সিটি দিয়ে নামিয়ে তার সাথে ডালটা অ্যাড করে দেব।
যাই হোক, আস্তে আস্তে কাজ শুরু করেছি। আর এই কাজগুলো করতে করতেই কিন্তু আবার আমাকে এক ফাঁকে চলে যেতে হবে আমার মেয়ে আনতে। আমি আমার মতন যারা আছেন গার্জিয়ান, যে দৌড়াদৌড়ি করে রান্নাবাড়ি করতে হয়, তাদের জন্য কিন্তু রান্না কাজ করাটা খুবই টাফ হয়ে যায়। দেখা যায় একটা রান্না মাত্র শুরু হয়েছে, অফ করে দিয়ে বের হতে হচ্ছে, কিংবা আরেকটুক্ষণ এটা দমে থাকলে রান্নাটা আরেকটু ভালো হতো, সে উপায় নেই, ওই মুহূর্তে অফ করে দিয়ে বের হয়ে যেতে হচ্ছে। কী যে একটা অবস্থা! যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে সব কিছু মশলা দিয়ে কষানো শুরু করেছি। 3 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে একটু সিদ্ধ করে এখন ঝরা দিয়ে রেখেছি। আমি আসলে গরুর মাথার মাংসটা কয়েকটা সিটি দিয়ে নামিয়ে তার সাথে ডালটা অ্যাড করে দিব। যাই হোক, আস্তে আস্তে কাজ শুরু করেছি। আর এই কাজগুলো করতে করতেই কিন্তু আবার আমাকে এক ফাঁকে চলে যেতে হবে আমার মেয়ে আনতে। আমার মতন যারা আছেন গার্জিয়ান, যে দৌড়াদৌড়ি করে রান্নাবাড়ি করতে হয়, তাদের জন্য কিন্তু রান্না কাজ করাটা খুবই টাফ হয়ে যায়। দেখা যায় একটা রান্না মাত্র শুরু হয়েছে, অফ করে দিয়ে বের হতে হচ্ছে, কিংবা আরেকটুক্ষণ এটা দমে থাকলে রান্নাটা আরেকটু ভালো হতো, সে উপায় নেই, ওই মুহূর্তে অফ করে দিয়ে বের হয়ে যেতে হচ্ছে। কী যে একটা অবস্থা! যাই হোক, খিচুড়িটা বসানোর আগে আমি একটু অয়েলটা রিফিল করে নেব। একটা সুন্দর জিনিস কিনেছি, এটা অয়েল ঢালার জন্য। দারুণ একটা জিনিস, তাই না? আপনাদের কারো যদি ভালো লাগে, আপনারা কিন্তু এটা আমার কাছ থেকে নিতে পারেন। এটা কিন্তু আমি আমার বাড়ির পাশের এক মার্কেট থেকেই নিয়েছি। অনেকেরই এই ধরনের জিনিস ভীষণ পছন্দ হয়। ঢাকার বাইরের অনেক আপুরা এই টাইপের জিনিস পছন্দ করেন। আপনাদের ভালো লাগলে আমার কাছ থেকে এটা নিতে পারেন। আর এগুলো কিন্তু আমি শিপমেন্ট করে আনিনি। এটা জাস্ট আমার বাড়ির কাছের একটা মার্কেট থেকে কিনে নিয়েছি। আচ্ছা, কারো যদি এটা পছন্দ হয় আমাকে ইনবক্সে জানাতে পারেন, কিংবা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমি এখানে অয়েলটা রিফিল করে নিয়ে এখন খিচুড়ির ব্যবস্থা করব। তার আগে আমি এক দৌড়ে চলে যাচ্ছি আমার মেয়েকে আনতে, ওকে এনে তারপর খিচুড়ি বসাবো। যথারীতি ওকে এনে বাসায় রেখেছি, আর এখন আমি খিচুড়ির প্রস্তুতি নিচ্ছি। আর যাওয়ার সময় আমি চুলাটা অফ করে গিয়েছিলাম, কারণ খাসির মাথার আর মাংস যেটা, ওটা মোটামুটি 6টা সিটি আমি দিয়েছি। এখন জাস্ট খালি ওটা কখন খুলবে ঢাকনাটা, সেই অপেক্ষায় আছি। তারপর আমি আবার বাকি রান্নাটা করব। এটা হচ্ছে ফ্রোজেন পেঁয়াজ। মনে আছে আমি রোজার ঈদের পর কিছু পেঁয়াজ কিনে ফ্রোজেন করেছিলাম। বর্তমানে যে পরিস্থিতি, বাজারের জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে গেছে। তো এই জন্যই পেঁয়াজটা যাতে আমার এই মুহূর্তে এত টাকা দিয়ে কিনতে না হয়, তো সেই সময় আমি বেশ কিছু পেঁয়াজ, প্রায় 6 থেকে 7 কেজি পেঁয়াজ এভাবে ফ্রোজেন করে রেখেছিলাম, আরও কিছুটা বেটে রেখেছিলাম। এখন এই সময়ে আমি সেটাকে কাজে লাগাবো। অনেকেই বলেন পেঁয়াজ ফ্রোজেন করে রাখা উচিত না, শরীরের জন্য ভালো না। হ্যাঁ, ব্যাপারটা আসলে অনেকটা তাই, কিন্তু আসলে ওই সময় আমি এতটা ভালো জানতাম না, যে কারণে আমি অনেকটা পেঁয়াজ ফ্রোজেন করে রেখেছিলাম। শুধু পেঁয়াজ না, আমি কিছু কাঁচামরিচ, ক্যাপসিকাম, এই ধরনের জিনিসপত্র ফ্রোজেন করে রেখেছিলাম। তো এখন সেই পেঁয়াজ দিয়েই রান্না শুরু করেছি। রোজার ঈদের পরও কিন্তু পেঁয়াজের দাম অনেক কম ছিল, এবং সে সময়ে আমি অনেকগুলো পেঁয়াজ এভাবে ফ্রোজেন করেছিলাম। কাঁচামরিচও রেখেছি। এই টাইমটায় যখন পানি উঠে যায়, সবজির দাম অনেক বেশি বেড়ে যায়, সে সময়টায় আমি এইসব ফ্রোজেন সবজিগুলোকে বের করে আনি। তবে এটা রান্নার একটা প্রসেস আছে, জাস্ট গরম তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোতেই আগে থেকে বের করে রাখি না, কারণ আগে থেকে যদি পেঁয়াজগুলো বের করে রাখা হয়, তাহলে পানি ছেড়ে দিয়ে একদম পেঁয়াজের কোনো ঝাঁঝই থাকে না, জিনিসটা খেতেও বেশ একটা ভালো লাগে না। খিচুড়িটা রান্না করতে করতে কিছু নতুন আপুদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেব। আজকাল আমার চ্যানেলে অনেক নতুন আপুরা এসেছে যারা ভীষণ সাপোর্টিভ। সেই রকমই একজন সাপোর্টিভ আপু হচ্ছে রোমানা এনি। আপু আমাকে গত পর্বটা দেখে সুন্দর একটা কমেন্ট করেছে। আপু লিখেছে, আসসালামু আলাইকুম, ভালো লাগলো আপু। আর খুব ভালো লাগলো সুইমিং পুল, তারপর কাছিম, কনসার্ট, খাওয়া দাওয়া, রাফেল রথে গিফটটা দারুণ সুন্দর। দুটো ফ্রাই প্যান সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি সুন্দর পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করেছো, সেই জন্য। আর এছাড়াও হেনা সংসার আপু তো আমাকে নিয়মিত দেখে এবং কমেন্ট করে। হেনা সংসার থেকে আপু আমাকে লিখেছে, আপু আসসালামু আলাইকুম, লাইক দিয়ে পুরো রিসোর্টটা আপনার সাথে ঘুরে দেখলাম। সত্যি এই ঘাসের চাদরের উপর হাঁটাহাঁটি কী যে শান্তি লাগে। গিফটগুলো অনেক দরকারি ছিল। গিফটের ব্যাপারটা দেখলাম সব আপুরা খুব খুশি হয়েছে। আসলে মহিলারা তো এই ধরনের গিফট পেলেই বেশি খুশি হয়, তাই না? আর সত্যি রিসোর্টের এই সবুজ ঘাসের উপরে হাঁটাহাঁটি করতে আমার যে কী ভালো লেগেছে, সেটা আজকে আবার কমেন্টটা পড়তে গিয়ে আরেকবার অনুভব করলাম।
খিচুড়ির চালটা ভাজতে দিয়েছি আমি, আর এদিকে গরুর মাংসের মধ্যে আমি গরম পানি অ্যাড করছি। তার সাথে আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও এখন এখানে অ্যাড করে দেব। তারপর খুব ভালো করে নেড়েচেড়ে ঢেকে আমি গরুর মাংসের মাথাটা হওয়ার জন্য ডিম আঁচে দিয়ে রাখবো। খিচুড়িটা আমার নিচে ধরে যাচ্ছে না, কারণ আমি আঁচটা কমিয়ে রেখেছি। আর অলরেডি খিচুড়ির চালটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, জাস্ট একটু ওমে রেখে আর একটু ভাজা ভাজা করার চেষ্টা করছি। আর খিচুড়িতেও এখন আমি কিন্তু গরম পানি দিয়ে দিব। আমি আমার টিপসের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে বর্ষার সিজনে আমি সব সময় গরম পানি আমার হাতের কাছে রাখি, অন্তত রান্নায় ব্যবহার করার পানিটাকে আমি ফুটিয়ে নিই। কারণ এই যে দেখুন যে পরিমাণ পানি জমে গেছে, তাতে তো এখন ড্রেনের পানি, সুয়ারেজের পানি সব মিলেমিশে একাকার। অবশ্যই রান্নায় ব্যবহার করার পানিটা ফুটিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। অন্তত ঢাকায় যারা আছেন তারা তো অবশ্যই চেষ্টা করবেন। এদিকে আমার খিচুড়িটাও মোটামুটি এখন আমি আঁচ দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে। আর অন্য পাশে গরুর মাথার যে তরকারিটা হচ্ছে সেটাও আমি চুলায় রেখে দুটো রান্নাই এখানে অল্প আঁচে রেখে আমি চলে যাব ঘরদোয়ার গোছাতে। মনে আছে আমার কিন্তু এখনও ঘরদোয়ারের গোছানোর অনেক কিছু বাকি আছে, যেহেতু একা হাতে সব কাজ করছি। আর এখন আমাকে একটু পরেই আবার বের হয়ে যেতে হবে, তাই সময়ের মধ্যে কাজগুলো করার চেষ্টা করছি। অনেকদিন পর ক্যাবিনেটের উপরের এই জায়গাটা গোছাতে এসেছি। এই জায়গাটা আজকাল প্রায়ই আমার ছোটো মেয়ের দখলে চলে যায়। সে মাঝে মাঝেই তার পড়ালেখার বই খাতায় এখানে সেখানে রেখে চলে যায়। তো সেগুলোকে আবার তার টেবিলে রেখে এসে আমি এখন এই ক্যাবিনেটের উপরটা অনেক দিন পর আবার একটু গোছাচ্ছি। আগে এই জায়গাটা সুন্দর করে গোছাতে পারতাম, কিন্তু আজকাল একদমই সুযোগ পাই না, নানান কাজে আর আমার মেয়েটার অত্যাচারে। যাই হোক, এই যে মরিচের টিস্যু হোল্ডার, এটা কিন্তু এই মুহূর্তে স্টক আউট। অনেকেরই খুব পছন্দের এই প্রোডাক্টটা এই মুহূর্তে আমার কাছে আর নেই। আপনারা যদি এটা নিতে চান তাহলে কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন কিংবা প্রি বুকিংয়ের জন্য নক করতে পারেন। ক্যাবিনেটের উপরটা চটজলদি গুছিয়ে এবার এসেছি সমস্ত কাপড় চোপড় যেগুলো অন্তত ভালোভাবে শুকিয়ে গেছে সেগুলোকে একটু ভাঁজ করে গুছিয়ে রাখতে। আমি আমার কাপড় শুকা দেওয়ার স্ট্যান্ডটা এই ড্রয়িং রুমে ফ্যানের নিচেই দিতে হয়, কারণ অন্য যে জায়গাগুলো আছে সেখানে দেওয়ার মতন জায়গা নেই। তো এখানেই দিয়েছি, আর এখন সব কাপড়গুলো তুলে সোফার উপর রেখেছি, সেগুলি এখন ভাঁজ করে জায়গায় জায়গায় গুছিয়ে রেখে আসবো। ইতিমধ্যে আমার ফুটেজখোর বিলাই বোনের কোলে চলে কিছুক্ষণ ফুটেজ খেয়ে গেছে। আমি এসে দেখি তিনি এখানে উঁকিঝুঁকি দিচ্ছে। দুজনকে ধমক দিয়ে পাঠিয়ে দিলাম যে সরো এখান থেকে, আমি আমার কাজকর্ম করছি, আমাকে গোছাতে দাও। আমি যখন এগুলো সব গোছগাছ করছি তখন প্রায় 1:45। 2:30টার সময় আবারও গিয়ে আমার মেয়েকে আনতে হবে, সেই জন্য কাপড় চোপড় আর চেঞ্জ করিনি। ভাবলাম কাজকর্ম সব শেষ করে রান্নাবান্না শেষ করি, কিচেনটাও একদম পরিষ্কার করে মেয়েকে নিয়ে এসে তারপর আমি গোসল করব, নামাজ পড়ব। প্রতিদিন এই জিনিসটাই হচ্ছে। আমি না এত লম্বা দিনের বেলাতেও কেন যেন কাজ করে শেষ করে উঠতে পারছি না। আল্লাহ ভালো জানে এবছর নভেম্বর ডিসেম্বরে আমার কী অবস্থা দাঁড়াবে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ড্রয়িং রুমের সবগুলো সোফা গুছিয়ে নিয়েছি, এগুলোকে ডাস্টিং করে কমপ্লিট করেছি, সমস্ত ধুলাবালি মুছে নিয়েছি। এখন সেন্টার টেবিলটা গোছানো বাকি আছে। হঠাৎ তাকিয়ে দেখি আমি যে বাইরে থেকে এসে ছাতাটা শুকা দিতে দিয়েছি তার নিচে ভদ্রলোক যেয়ে বসে আছে। সেখান থেকে সে দেখছে আমি কি করছি। তো তাকে বললাম, চুপচাপ ওখানে থাকো, আমাকে কাজে ডিস্টার্ব করো না। আমার এইটুকু কাজ গোছাতে পারলেই মোটামুটি ঘর গোছানো কমপ্লিট। এই যে এই কাপড়টাকে খানিকটা রানারের মতন করে গুছিয়ে এখানে বিছিয়ে দিলাম, আর সেন্টার টেবিলেও আমি অন্যান্য জিনিসগুলো দিয়ে গুছিয়ে দিচ্ছি। এগুলো তো রেগুলার আমি এখানেই রাখি, মাঝে মাঝে একটু এদিক সেদিক করি। আসলে আমারও অনেক কিছু আছে যেগুলো দিয়ে ঘর সাজানো যায়, কিন্তু ইউনি মাঝে মাঝে টুকটাক করে সব জিনিস ফেলে দেয় দেখে ভয়ে আমি এখন আর কোনো কিছু উপরে সেন্টার টেবিলের উপরে রাখার সাহস পাই না। মোটামুটি ড্রয়িং রুমটা গোছানো শেষ, আপনাদের সাথে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এখনও আমার বিজনেসের অনেকগুলো কাজ বাকি। এই পার্সেলগুলোকে প্যাক করতে হবে, এত বড় বক্স কীভাবে প্যাক করব একা একা, সেটাও একটা দুশ্চিন্তার বিষয়। যাই হোক, আল্লাহ ভরসা, একটু একটু করে কাজগুলো শুরু করব। বিজনেসের কাজটা আসলে মাঝে মাঝে খুব বেশি প্যারা হয়ে যায়, আমি একা আসলে সামলে উঠতে পারি না। আসলে আমার বিজনেসের ক্ষেত্রে আমি নিজেই ওয়ান ম্যান আর্মি। আমি উদ্যোক্তা, আমি সমস্ত কিছু করি। চায়না থেকে প্রোডাক্ট সিলেক্ট করে দেশ পর্যন্ত আনা, ইম্পোর্ট করা, ইম্পোর্টারদের সাথে কথা বলা, পেমেন্ট দেয়া, তারপর আপনাদের কাছে সেই প্রোডাক্ট তুলে ধরা,
ফেসবুকের সমস্ত কিছু মেনটেন করা, সব কিছু মিলে না মানে সমস্ত কিছু আমাকে একা করতে হয়। আর সেই জন্যই আমি কখনো বড় বিজনেসম্যান হতে চাইও না, আমার ইচ্ছাও নেই। আমার পক্ষে যেটুকু সম্ভব হবে সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটুকু করেই আমি ভালো থাকবো। এদিকে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাটাও করা শেষ হয়ে গেছে। এখন আমি টেবিলে খাবারটা দিয়ে দিব, আর খাবার দিয়ে আমি আমার বাচ্চাকে আনতে চলে যাব। এইভাবেই সময় ধরে ধরে অল্প সময়ে বাসার সমস্ত কাজ শেষ করে রান্নাবান্না শেষ করলাম। আজ তো পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করেছি। দেখতে যতই সহজ মনে হোক না কেন, তাড়াতাড়ি হোক না কেন, কাজগুলো করতে কিন্তু সত্যি অনেক সময় লেগেছে। একটা কাজ অন ক্যামেরায় করা ক্ষেত্রে যত বেশি সময় যায়, অফ ক্যামেরায় করতে কিন্তু এত বেশি সময় যায় না। যাই হোক, খাবার সার্ভ করে দিচ্ছি, আপনারাও সবাই চলে আসুন। আর আজকে এই পর্যায় থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ এই বৃষ্টির হাত থেকে আমাদের সবাইকে রক্ষা করুন, আমিন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।